আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু। হাফিজউদ্দিন আহমেদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত। সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায় সরকার, বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথম অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটলেও দেশে আপাতত জ্বালানি সংকটের আশঙ্কা নেই, জানালো বিপিসি। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য তদারকি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। চট্টগ্রামে জমজমাট ঈদ বাজার। ফুটপাত থেকে শপিং মল সর্বত্র বেচাকেনার ধুম। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়ে 13 শতাধিক। লেবাননে ইসরায়েলি হামলায় 634 জন নিহত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকারের আসন শূন্য রেখে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরপর সর্বসম্মতিক্রমে নির্বাচিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পিকার হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। পরে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। স্থপতি লুই আইকানের নকশায় নির্মিত এই স্থাপনাটি শুধু একটি ভবন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। এই সংসদ ভবনে তৈরি হয় দেশের আইন, নির্ধারিত হয় ভবিষ্যতের দিক নির্দেশনা। গণতন্ত্রের জাতীয় সংসদ শুধু রাজনীতিবিদদের আলোচনার জায়গা নয়, এটি জনগণের আশা, প্রত্যাশা এবং ভবিষ্যতের স্বপ্নের প্রতিফলন। তাই সারা দেশের মানুষের দৃষ্টি ছিল আজ এই সংসদের দিকে। দীর্ঘ 20 বছর পর 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ সংসদে বসে বিএনপি। বেলা 11টায় সংসদ বসার কথা থাকলেও এর আগে থেকেই সরকার ও বিরোধী দলীয় নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদ কক্ষ ছিল কানায় কানায় ভরপুর। যেন প্রাণ ফিরে পেয়েছে অধিবেশন কক্ষ। বেলা 11টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। পরে সংসদ সদস্যদের মধ্য থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্ব করার জন্য নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচন করা হয়। এরপর ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তাকে সভাপতি হিসেবে নির্বাচন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্যদের প্রতি ধন্যবাদ জানান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্র বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের সক্রিয় দায়িত্বশীল অংশগ্রহণ গণতন্ত্রের নূতন করে অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস। জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের এই গৌরবময় শুভ
ক্ষণে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীরাঙ্গনা নারী, বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই সাথে স্মরণ করছি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় উপসর্গকারী, ভাষা আন্দোলনকারী ও ভাষা শহীদদের। স্মরণ করছি দীর্ঘ 18 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল সংগ্রামী মানুষ ও রাজনৈতিক নেতা কর্মীদের, যারা নিপীড়ন, গুম, হত্যার শিকার হয়েছেন। আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে অদম্য ছাত্র জনতাকে, যারা শহীদ ও আহত হয়েছেন। তাদের ত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের মতোই তার সংরক্ষণ ও চর্চা করাও একটি অবিরাম দায়িত্ব। পরের দিনের কর্মসূচি অনুযায়ী শুরু হয় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। এরপর 30 মিনিটের জন্য সংসদ মুলতবি করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিরতির পর নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, সাবেক প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যগণ, 3 বাহিনীর প্রধান সহ আমন্ত্রিত অতিথিরা গ্যালারিতে বসে অধিবেশন উপভোগ করেন। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে সংসদ ভবনে রাষ্ট্রপতির অফিস কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথমে শপথ নেন নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হলে স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ করার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের সূচনা বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, জাতীয় সংসদকে সকল যুক্তিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। শামসুল আলমের রিপোর্ট। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 2024 সালের দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বীর শহীদদের। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন,
যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং পুনঃপ্রবর্তক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপির রাজনীতি। তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি হলো জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। নবীন প্রবীণ সংসদ সদস্য আর বিরোধী দলের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক। তৃণমূল মানুষের দাবি দেওয়া তুলে ধরার পাশাপাশি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত সকলের। জাতীয় সংসদ ভবন থেকে শামসুল আলম, বিটিভি নিউজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতীয় অগ্রগতি এবং উন্নয়নের জন্য জাতির কাছে দায়বদ্ধ থেকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এবং একটি সাধারণ লক্ষ্য নিয়ে একসাথে কাজ করি তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হব। তিনি বলেন, ১.৫ দশকে দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রায় ১,৫০০ মানুষ নিহত, ৩০,০০০ মানুষ আহত ও পঙ্গু হয়েছেন। ৫ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকার আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ১২,০৪৩টি স্বাস্থ্য কার্ড দিয়েছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত
চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে। রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই মহান সংসদের যাত্রা শুরু হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বেগম জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। 2026 সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে 8.58% দাঁড়িয়েছে, যা সামনের দিনগুলোতে আরও কমবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি তার ভাষণে ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং পুঁজি বাজারের অনিয়ম তদন্তে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পাশাপাশি পুঁজিবাজার সংস্কারে একটি পৃথক কমিশন গঠন করা হবে। এসব কমিটি ফ্যাসিবাদী শাসনামলে হওয়া সব অনিয়ম তদন্ত করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। প্রথমবার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে তারা বলেন, জনগণের আস্থার প্রতিদান দেয়াই হবে তাদের সবচেয়ে বড় দায়িত্ব। বিস্তারিত মামুন আবদুল্লাহর প্রতিবেদনে। নির্বাচনের ঠিক এক মাসের মাথায় যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। এবারের সংসদে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন 227 জন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 148 জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর 63 জন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 জন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র 10 জন। অর্থাৎ এবারের সংসদের 76%ই নতুন মুখ। প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত নতুন সংসদ সদস্যরা। বলেন, জনগণের আস্থার প্রতিদান দিতে তারা বদ্ধপরিকর। ভালো লাগছে, প্রথমবার এমপি হিসেবে আসছি। সমাজের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার সে যেন ভোগ করতে পারে সে বিষয়ে আমরা সংসদে যথেষ্ট চেষ্টা করব। মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করব। মানুষের কল্যাণের জন্য যে দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আশা করি 5 বছর এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারবো। এটা যদি করতে পারি তাহলে আশা করি দেশের জন্য এবং আমার পরিবারের জন্য মাথা উঁচু করে বলতে পারবো যে ভালো কিছু করে গিয়েছি। নতুন অভিজ্ঞতা খুবই ভালো লাগছে এবং আশা করি সেই অভিজ্ঞতাকে কাজে লেগে যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করতে পারি। সবার সহযোগিতা চাই। নারীরা ওইভাবে বেরিয়ে আসে না, সেই নারীরা যাতে বেরিয়ে আসে সেই এবং নারীদেরকেও যাতে মানে মূল্যায়ন করা হয় সংসদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, সেই জন্য আমরা অবশ্যই ভূমিকা রাখবো। ফ্যাসিস্ট দীর্ঘদিন আমাদের উপরে যে বিভিন্ন নির্যাতন এবং জুলুমের মাধ্যমে তারা ক্ষমতা দখল করেছিল, সেই ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের যে প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং বিজয়ী হয়ে সংসদে এসেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এলাকাবাসী, বিশেষ করে বাউফলবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করে সংসদে আসার সুযোগ করে দিয়েছে। আমরা চেষ্টা করব দেশ এবং জাতি মানবতার কল্যাণে ভূমিকা রাখার জন্য, বিশেষ করে আমার বাউফলবাসীর কল্যাণ এবং দেশবাসীর কল্যাণ আমরা যাতে কাজ করতে পারি। সরকারি দলের ইতিবাচক কর্মকাণ্ডকে আমরা যেমন সহযোগিতা করব, আবার মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় এরকম বিষয়গুলোতে যৌক্তিকভাবে আমরা অধিকার আদায়ে লড়াই করব। জাতীয় সংসদ হবে সকল গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। তাই সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে তারা রাখতে চান অগ্রণী ভূমিকা। আমি বাংলাদেশে বহু কাল পরে একটি ঈপ্সিত-কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সেই মানুষগুলোর কথাই ভাবছি যাদের জন্য আজকে আমি সংসদে। প্রায় 90% বা 95% মেহনতি শ্রমজীবী মানুষ, বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, তারাই আমাদেরকে নির্বাচিত করেছে। অতএব তাদের যে দুঃখ কষ্ট সেগুলোর উত্তর খুঁজতে হবে এবং সমাধানে যেতে হবে। সংসদে আমাদের সেই একটি কাজ। মানুষের জীবনমানের উন্নতি করা, ও এলাকার অবকাঠামোগত উন্নতি করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, এগুলোর জন্য কিছু দায়িত্ব আমার রয়েছে। আমি চেষ্টা করব আমার এলাকার মানুষের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পক্ষে কাজ করা। দেশের জন্য, মানুষের জন্য যেন কাজ করতে পারি সেই আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসা
তো আমরা চাইব যে সংসদ যেন প্রাণবন্ত হয়, আমরা চাইব যে এই সংসদে যেন কথা বলার মতো পরিবেশ থাকে, আমরা চাইব যে এখানে বিগত দিনের যে জুলুম অবিচার এইগুলোর অবসান ঘটিয়ে মানুষের জন্য কল্যাণকর বিষয়গুলো এখানে যেন অনুমোদন হয়। সার্বিকভাবেই মানুষের জন্য দেশের জন্য যেটা কাজ সেটা যেন আমরা করতে পারি, এটা মূলত আমাদের চাওয়া। বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করে আমাদেরকে নির্বাচিত করেছেন, তাদের সেই প্রত্যাশা যেন আমরা পূরণে কাজ করতে পারি, সেই লক্ষ্য আমাদের থাকবে। জনকল্যাণে কাজ করব। দেশের মানুষ আসলে দেশের সব কিছু ভঙ্গুর, অর্থনীতি ভেঙে গেছে, সব প্রতিষ্ঠান ভেঙে গেছে, আর দেশের মানুষের কল্যাণে আমরা আইন প্রণয়ন করব। এছাড়া নতুন সংসদ সদস্যরা প্রত্যাশা করেন তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবারের সংসদ গণতন্ত্র চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হবে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন মুখ আর নতুন প্রত্যাশা নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের পথচলা। প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যরা বলছেন, জনগণ ভোট দিয়ে তাদের উপর যে আস্থা রেখেছেন সেটি রক্ষা করাই হবে তাদের সবচেয়ে বড় দায়িত্ব। মামুন আবদুল্লাহ, বিটিভি নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য নিযুক্ত হলেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। সকালে নবনিযুক্ত মন্ত্রী আহমেদ আজম খানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে পৌঁছাচ্ছে। পাশাপাশি প্রধান স্থাপনা থেকে সারা দেশের বিভিন্ন ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি তেল পাঠানো হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখা হবে এবং এসব স্থাপনা থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে। দেশে বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুত আছে তা দিয়ে আগামী সোয়া 1 মাস চাহিদা মেটানো সম্ভব। পাশাপাশি আমদানি করা জ্বালানি তেলের জাহাজ ফিরেছে চট্টগ্রাম বন্দরে। জ্বালানি তেল নিয়ে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আইমনিমার প্রতিবেদন। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরানের মধ্যে যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন ঘটার আতঙ্ক চেপেছে জনমনে। তবে গুজব কিংবা আতঙ্ক কোনোটিই টিকছে না বাস্তবতার কাছে। দেশের জ্বালানি তেলের বাজার এখন পুরোপুরি স্বাভাবিক। ফিলিং স্টেশনগুলোতে নেই দীর্ঘ সারি, নেই তেল না পাওয়ার হাহাকার। সাধারণ মানুষ অনেকটা অস্বস্তিতে তাদের দৈনন্দিন কাজ সারছেন। তেল আমরা আনতেছি, আগে জানতাম, এখনো আনতেছি, কিন্তু চাহিদাটা বেশি বেড়ে গেছে, যার জন্য আমাদেরকে এই ভোগান্তিটা ভোগাতে হচ্ছে। ধরো আমরা 12টার দিকে স্টার্ট করছি, এই জামটা আমরা মনে করি তেল যতক্ষণ এতক্ষণ দিচ্ছি, শেষ হওয়া পর্যন্ত জামটা কমবে না। মিনিমাইজ করার জন্য এটা একটা ভালো পদক্ষেপ সরকারের। তেলটা যেভাবে রেশনিং হচ্ছে এইভাবে যদি হয় তাহলে আমরা অনেক দিন ধরে এইভাবে তেল দিতে সক্ষম হব বলে আমরা মনে করছি। সরকারের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে যে পরিমাণ ডিজেল, অকটেন এবং ফার্নেস ওয়েল মজুদ আছে তা দিয়ে আগামী 35 থেকে 40 দিনের চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব। এছাড়া নিয়মিত বিরতিতে আমদানিকৃত তেলের জাহাজ বন্দরে ভিড়ছে, যা পাইপলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে মূল মজুদে। সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা যেন কেউ করতে না পারে সেই জন্য মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। ফলে তেলের সংকট নিয়ে জনমনে যে সাময়িক উদ্বেগ জন্মেছে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।
দেশে প্রতি 7 জনে একজন কিডনি রোগের ঝুঁকিতে রয়েছেন। দ্রুত হারে বাড়ছে কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন বাস্তবতায় আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরনীরে। বিশেষজ্ঞরা বলছেন কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হলেও এর শনাক্তকরণ প্রক্রিয়া অত্যন্ত সহজলভ্য। তাই কিডনি রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। রিপোর্ট শরীফুল ইসলামের। দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় 4 কোটি। প্রতি বছর প্রায় 40,000 রোগী ডায়ালাইসিসের উপর নির্ভরশীল। আরও 24 থেকে 30,000 রোগীর আকস্মিক কিডনি বিকল হয়ে সাময়িক ডায়ালাইসিস প্রয়োজন হয়। এছাড়া দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে 14 থেকে 22% কোনো না কোনো ধরনের দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন। বমি হইতো, কিডনি অনেক বেড়ে গেছে, ডায়ালাইসিস চলতেছে। কিডনি দুর্বল, এই জন্য রক্ত ধরে রাখতে পারে না। 3 ব্যাগ রক্ত দেওয়ার কথা, সেটা 2 ব্যাগ দিচ্ছে, আর রক্ত টানে নাই। কিডনি ডাক্তার দেখালাম, তখন উনি ওই ক্রিয়েটিনটা মাপলো, মাপে দেখে 2.2, তখন বলছে তোমার কিডনিতে হয়েছে। সেখান থেকে আরম্ভ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বজুড়েই কিডনি রোগের প্রকোপ বাড়ছে, আর নতুন ঝুঁকি হিসেবে যুক্ত হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাপ প্রবাহ, পানি শূন্যতা, লবণাক্ততা ও বিশুদ্ধ পানির সংকট কিডনি রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। হঠাৎ করে যদি পানি শূন্যতা হয়, রক্তক্ষরণ হয়, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অনেক সময় টক্সিক ভেনোমাস লাইক স্নেক বাইট, অথবা কোনো কোনো ক্ষেত্রে অনেক মাংসপেশি যদি অনেক ভেঙে যায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক, এক্ষেত্রে আকস্মিক কিডনি বিকল হয়। তো আকস্মিক কিডনি বিকল একটা সুবিধা হলো যে এটা অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় যদি সময়মতো চিকিৎসা করা যায়। আর দীর্ঘদিনে কিডনি বিকল সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, জন্মগত কিডনি রোগ তার জন্য হয়ে থাকে। সেই জন্য আমাদের যারা ডায়াবেটিস রোগী অথবা উচ্চ রক্তচাপের রোগী, নেফ্রাইটিসের রোগী, তারা প্রথম থেকেই এই চিকিৎসাটা শুরু করতে হবে। কিডনি রোগ নিরূপণ করার জন্য শুধুমাত্র একটা ইউরিন পরীক্ষা করা যায়, একটা ক্রিয়েটিন পরীক্ষা, একটা আল্ট্রাসোনোগ্রাম, তাহলে প্রথম থেকে এই কিডনি রোগটা অ্যাকচুয়ালি ডিটেক্ট করা যায়। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অধিকাংশ মানুষ তাদের কিডনির সমস্যা বা রোগ নিয়ে সচেতন নন। বিশেষজ্ঞরা বলছেন মানুষ যা গ্রহণ করে তা বের হওয়ার পথ হচ্ছে কিডনি। কিডনির কোনো সেল একবার ক্ষতিগ্রস্ত হলে তার নতুন করে সৃষ্টি হয় না। তাই কিডনিকে সুস্থ রাখতে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে নিয়মনীতি মেনে চলার পাশাপাশি শুরুতেই শনাক্ত করা গেলে কিডনি রোগের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে যায়। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জে হিট স্ট্রোক হচ্ছে, এবং আমরা অনেক রুগী পাই যে রুগীগুলি কোনো সিমটম নাই, কোনো ওরা বলতে পারে না, হঠাৎ করে থেকে ক্রিয়েটিনিন আপনার 13-14, এরকম আমাদের প্রচুর রুগী আছে যারা একবার অ্যান্ডিস্টেজ কিডনি ডিজিজ নিয়ে আসতেছে। তো এটা ক্লাইমেট চেঞ্জের জন্যই এই কিডনি রুগীগুলি বাড়ছে। আমাদের যে ভেজাল খাদ্য, খাবারের ভিতর যেসব কেমিক্যাল দেওয়া হচ্ছে, ফরমালিন দেওয়া হচ্ছে প্রিজারভেটিভ হিসাবে, এগুলি কিডনি রোগের কারণ। আপনার যখন কিডনি রোগী একটা প্রাথমিক স্টেজে থাকে তখন কোনো উপসর্গ থাকে না, এবং যখন উপসর্গ দেখা দেয় তখন কিডনি মোটামুটি 30 to 40% ড্যামেজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আগে থেকে যে কিডনি রোগ আছে কিনা এই জিনিসগুলি আপনার রোগীদের সচেতন হতে হবে। এদিকে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ছাদখোলা 2টি গাড়ি, যা মানুষকে কিডনি রোগ সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। এবার উত্তাল মার্চের খবর। I, Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের 12তম দিন আজ। 1971-এর এই দিনে মিছিল, স্লোগান, বিক্ষোভ আর সমাবেশ রূপ নেয় মহাবিপ্লবে। বাংলার মানুষের অসহযোগ আন্দোলনের তীব্রতা এ অঞ্চলে তৎকালীন পাকিস্তানি শাসন ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেয়। একদিকে রাজপথে জনতার রক্তে ভেজা স্লোগান, অন্যদিকে স্বাধিকার থেকে স্বাধীনতার শপথ এদেশের বীর জনতাকে নিয়ে যায় পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রস্তুতির পথে। বাংলার মানুষ তখন বুঝে গিয়েছিল মুক্তি আসবেই। 71-এর মার্চের এই সময় থেকেই মূলত মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা শুরু করেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি। আরিফিন মাসুদের রিপোর্ট। 1971-এর উত্তাল মার্চের এই দিনে বীরের জাতি বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা পরিণত হয় এক সুপ্ত আগ্নেয়গিরিতে।
অসহযোগ আন্দোলনের তীব্রতা তখন কেবল প্রতিবাদ নয়, রূপ নেয় এক মহাবিপ্লবে। অন্যদিকে মুক্তির স্বপ্নে বিভোর আপামর জনতার রাজপথ দখল 12ই মার্চকে করে তুলেছিল পাকিস্তানি জান্তার ভিত কাঁপিয়ে দেবার দিনে। দিন যত গড়াচ্ছিল, মুক্তিকামী জনতার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল। ইয়াহিয়ার শাসন আর শোষণের জাল ছিন্ন করতে রাজধানী থেকে গ্রাম সর্বত্রই তখন শুরু হয় আসন্ন সশস্ত্র যুদ্ধের মানসিক প্রস্তুতি। বাংলার মানুষ এ সময় বুঝে গিয়েছিল মুক্তি আসবেই। সেই মুক্তির আলোকবর্তিকা হাতে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম জানালেন, ৭১-এর মার্চের ১১-১২ তারিখ থেকেই তারা শুরু করেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি। এটা অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবে না, আমরা মার্চের ১১-১২ তারিখ থেকে সন্ধ্যায় খুব সকালে আমরা ফিজিক্যাল ট্রেনিং কন্টিনিউ করতাম এবং সেখানে আমরা প্রায় ৩০-৪০ জন থাকতাম এবং ট্রেন্ড আর্মি অফিসার অথবা ব্যক্তি দ্বারা আমরা ট্রেনিং নিই। কেবল অস্ত্র চালানোর প্রশিক্ষণই নয়, সেই সময়ে ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই বীর মুক্তিযোদ্ধা বলেন, শত্রুকে প্রতিরোধ করতে তখন স্থানীয়ভাবে গ্রেনেড তৈরিরও প্রাথমিক প্রস্তুতি নিয়েছেন তারা। বুয়েটে জিমনেশিয়াম, একটা তখন নতুন জিমনেশিয়াম, হ্যাঁ, এই জায়গায় একটা বড় হলঘর এবং সেখানে আরও কয়েকটা রুম ছিল। আমাদের অপারেশনাল যে ট্রেনিংগুলো প্লাস অপারেশনাল ডিসকাশন, প্র্যাকটিক্যাল দেখা, এগুলো সেখানে হতো। আমাদের ৩ জনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল ইম্প্রোভাইজ গ্র্যানেডের সেল তৈরি করা। ইম্প্রোভাইজ গ্র্যানেড হলো, গ্র্যানেডটা আপনারা দেখছেন বিভিন্ন খাঁজ কাটা থেকে আমরা ১.৫ ইঞ্চি পাইপ দিয়ে এর পুরো স্লট লেদ মেশিনে করে নিচে প্লেট ওয়েল্ডিং করে তারপরে উপরে একটা ক্যাপ দিয়ে, হ্যাঁ, তারপরে ভিতরে ফুলসুল দিয়ে আগুন জ্বালাই দিয়ে। আলটিমেট লিবারেশন অর উইল বি ইন নিয়ার ফিউচার। We have to liberate the Bangladesh. That's why we are taking preliminary preparation. এবং এই জিনিসটাই পরবর্তীতে বিরাট কাজে লাগছে। ইতিহাসের এই দিনটি ছিল মূলত এদেশের মানুষের পাকিস্তানি প্রশাসনকে প্রত্যাখ্যানের চূড়ান্ত মহড়ার দিন। ঢাকা হাইকোর্টের বিচারকগণ এবং সচিবালয়ের কর্মচারীরা 12ই মার্চ কর্মবিরতি পালন করে বিশ্বকে জানিয়ে দেন, বাংলা আর পাকিস্তানের শাসনে নেই। এদেশের সরকারি কর্মকর্তারাও এদিন পাকিস্তানের আনুগত্য ত্যাগের ঘোষণা দেন। শিল্পী কামরুল হাসানের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজিত সভায় শাপলা ফুলকে জাতীয় ফুল করার ঘোষণা দেওয়া হয় ইতিহাসের এই দিনে। 12ই মার্চ মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করতে প্রতিবাদী পোস্টার ও ব্যানার হাতে রাজপথে নেমে আসেন শিল্পী সমাজ। অন্যদিকে এদিন পাকিস্তান সরকারের দেওয়া খেতাব বর্জন করেন অনেক বরেণ্য ব্যক্তিত্ব। আর ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এক বিশাল জনসভায় এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানি জান্তার সাথে আপোষের কোনো সুযোগ নেই। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বন্দরনগরী চট্টগ্রামের ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মল সর্বত্র বেচা কেনার ধুম পড়েছে। দিনে কিছুটা কম হলেও সন্ধ্যার পর থেকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ফুটপাত থেকে শপিং মল, বড় বড় মার্কেট সর্বত্র শুধু কাপড় চোপড় নয়, ঈদের সাজসজ্জায় চশমা, সুগন্ধি প্রসাধন সামগ্রীর দোকানেও ক্রেতাদের ভিড় লেগে আছে। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। ঈদে কেনাকাটা শিশু কিশোরদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। ছেলে মেয়েদের পছন্দের কেনাকাটা নিশ্চিত করতে পরিবার প্রধান মা কিংবা বাবা ব্যস্ত থাকেন বেশি। তাদের ঈদ আনন্দ সর্বত্র দৃশ্যমান হয়ে ওঠে নতুন পোশাক পরিচ্ছদ ও সাজগোজে। আমি ঈদের জন্য নতুন জামা কিনবো আর শার্ট কিনবো আর প্যান্ট কিনবো। প্রথম এখানে আসলাম, এমনি আমি অন্য জায়গায় থাকি, এখানে আসলাম মান এবং দাম দেখার জন্য আসলাম আর কি। সুবিধা হলেন বাচ্চার জন্য জুতো প্যান্ট যা ঈদের নতুন কাপড় হিসেবে যা কেনার তা সবগুলো কিনতে হবে বাচ্চাদের জন্য ঈদ উপলক্ষে। রমজান মাস শেষ হতে আর এক সপ্তাহ বাকি। ক্রেতাদের ভিড় সকল বিক্রয় কেন্দ্র ও নানা স্পটে, সর্বত্র বেচা বিক্রির ব্যস্ততা। আমাদের নতুন কালেকশন ঈদের উপলক্ষে কিছু নতুন কালেকশন থাকবে, অবশ্যই থাকবে। নতুন কালেকশনগুলো সেরা সেরা কালেকশন থাকে ঈদ উপলক্ষে আর
আর ঈদের পরে যা হেঁটে হয়েছে অন্য একটা কালেকশন দেখবো। দামে আমাদের এখানে এমন বেশি না, ধরো না 300 350 হাইস্ট। ভালো ব্র্যান্ডের মাল আছে আপনাদের 350 টাকা। অন্যান্য বছর থেকে বাজারের দামও কম আছে। আমি পরিবারের জন্য ঈদের মার্কেট করলাম, আম্মুর জন্য, ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য, আমার জন্য। শুধু ঈদের পায়জামা পাঞ্জাবি, নতুন জামা জোড়া নয়, ছায় আরও ফ্যাশন দুরস্ত চশমা, ঘড়ি, কত কী। আর এখনও অনেকে চান নতুন লুঙ্গি পাঞ্জাবি পরে ঈদ উদযাপন করতে। তাই ঈদের বেচা বিক্রির ধুম সর্বত্রই। উপলক্ষে তো আমাদের কালেকশন অনেক বেশি থাকে। মনে করেন ঈদ ছাড়া, সিজন ছাড়া তো আমরা মোটামুটি থাকে, কিন্তু ঈদে তো এর ডাবলই হয়। আমাদের ব্যবসা মোটামুটি আল্লাহর রহমতে চলতেছে ইনশাল্লাহ। আস্তে আস্তে একটু জমজমাট হচ্ছে ইনশাল্লাহ, বেচা কিনে আরও আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। এটা ঈদে কতগুলো মানুষ আছে যারা লুঙ্গি পরে ঈদ করবে, লুঙ্গি পরে নামাজটা আদায় করবে, এরকম কিছু হিসাব করে আমরা লুঙ্গিটা উঠাই। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ উদযাপনের প্রস্তুতি চলে রমজান মাস জুড়ে। ব্যবসায়ীরা প্রস্তুত থাকেন ক্রেতাদের পছন্দের পোশাকসহ অন্যান্য পণ্য সরবরাহে। পাশাপাশি তারা খেয়াল রাখেন ক্রেতার ক্রয় ক্ষমতার দিকে। এইসব কিছু সমন্বয় করেই ঈদ কেনাকাটা এখন উৎসব মুখর সময় পার করছে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসির উত্থাপিত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবে ইরানের প্রতি আরব উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি 13টি সদস্য দেশের সমর্থন ও ভোটে পাশ হয়। ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। আর এই প্রস্তাবকে একপেশে বলে মন্তব্য করেছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি প্রস্তাবটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানান। 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় 1300-রও বেশি ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন। ওয়াশিংটন জানিয়েছে 7 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 140 জন আহত হয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা তার দেশের যুদ্ধ বন্ধে 3টি শর্ত দিয়েছেন। শর্তগুলো হলো তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি প্রদান, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না। আন্তর্জাতিক মহল থেকে এমন দৃঢ় নিশ্চয়তা প্রদান। এদিকে ইরাকের জলসীমায় দেশটি থেকে তেল নেওয়া 2টি বিদেশি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে 2টি জাহাজে আগুন ধরে যায়। ইরাকের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আলফাও বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলার পর একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং আরও 38 জনকে উদ্ধার করা হয়েছে। এই হামলার ঘটনার প্রেক্ষিতে ইরাকের সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম আগের মতো সচল রয়েছে। আজ বৃহস্পতিবার ইরাকের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে দেশটির উত্তরাঞ্চলীয় মুহুররা গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বন্দরে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের বেসামরিক নাগরিকদের হরমুজ প্রণালীর সব বন্দর এলাকা অবিলম্বে এড়িয়ে চলার নির্দেশ দেয়। এর কিছুক্ষণের মধ্যে ইরানের এই পাল্টা হুমকি এলো। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র বলেন, ইরানের বন্দরে হামলা চালানো হলে এই অঞ্চলের অন্যান্য বন্দরগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানে প্রায় 60টি নৌযান ডুবিয়ে বা ধ্বংস করে দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরার কাছে এই সতর্কবার্তা তুলে ধরেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, শিগগিরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালীর পরিণতিও হরমুজ প্রণালীর মতো হবে। ওই প্রণালীর নাম না জানিয়ে তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। এদিকে তেহরান ও বৈরুতে ইসরায়েলি হামলার পরপরই ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আজ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে খোদ
দেশটির সামরিক বাহিনীর চলমান তদন্তে উঠে এসেছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ঘটনার জন্য উল্টো ইরানকেই দায়ী করেছিলেন তিনি। মার্কিন কর্মকর্তা এবং প্রাথমিক তদন্তের ফলাফলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী ইরানে মেয়েদের ওই প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। তদন্তের প্রাথমিক ফলাফল অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণে মিনাব শহরের সাজাওরা তাইয়েবা প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলাটি ছিল মার্কিন সামরিক বাহিনীর একটি নিশানাগত ভুল। বিদ্যালয় ভবনের পাশে অবস্থিত একটি ইরানি ঘাঁটিতে হামলার সময় ওই ঘটনা ঘটে। ইরানি কর্মকর্তাদের মতে ওই হামলায় নিহতের সংখ্যা অন্তত 175 জন, যাদের প্রায় সবাই শিশু। লেবাননের রাজধানী বৈরুতে আকাশ ও সমুদ্রপথ থেকে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে এই হামলায় শহরটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও বলেছে বৈরুত এলাকার প্রায় 70টি স্থানে এখন পর্যন্ত আঘাত হানা হয়েছে, যার মধ্যে প্রায় 50টি বহুতল ভবন রয়েছে। লেবাননে ইতোমধ্যে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 634 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে 91 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন 1586 জন। দেশটির সরকারের কাছে 8,16,700-রও বেশি পরিবার বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলের অন্তত 100টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি জানান, কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত 3 দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে একযোগে এই আক্রমণ চালানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আল জাজিরার প্রতিনিধি আরও জানান, উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের গামো এলাকায় অন্তত 30 জন মারা গেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন। এক বিবৃতিতে গামো অঞ্চলের যোগাযোগ বিভাগ জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে দেগামা এলাকায় 30 জনের মৃত্যুর ঘটনায় অঞ্চল প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব আফ্রিকার বিভিন্ন এলাকায় তীব্র বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে কেনিয়ার রাজধানী নাইরোবি সহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় অন্তত 42 জনের প্রাণহানি ঘটেছে। আবারও দেশের খবর। আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের সমুদ্র সীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি সহ বন্দরের জলসীমায় 18টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে বেশিরভাগ জাহাজে তরল গ্যাস ও তেল ও অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। সাধারণ সময়েও জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় থাকা হয় উল্লেখ করে বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। চলমান নিরাপত্তা ব্যবস্থার আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি ম্যারিটাইম পেট্রোল, এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করছে নৌবাহিনী। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সম্মানে আজ ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর। নগরীর জামালখানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সঠিক দর্পণ হিসেবে কাজ করেন সাংবাদিকরা। রমজানের এই পবিত্র সংযম ও ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলন ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র শিবির সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, উত্তর জেলা সভাপতি মোহাম্মদ মমিনুল হক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,980.07, যা গতকালের চেয়ে শতকরা 0.74 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,307.71, যা গতকালের চেয়ে শতকরা 0.47 বেশি। আজ 176টি কোম্পানির 31,59,078টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 14,99,92,000 টাকারও বেশি। এর মধ্যে 125টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 40টির কমেছে এবং 11টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122.75 টাকা, সিঙ্গাপুর ডলার 96.37 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 87.80 টাকা, কানাডিয়ান ডলার 90.32 টাকা, হংকং ডলার 15.45 টাকা, ইউরো 141.99 টাকা, ব্রিটিশ পাউন্ড 164.63 টাকা, সৌদি রিয়াল 32.23 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.93 টাকা, কুয়েতি দিনার 395.07 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.75 টাকা, থাই বাথ 3.78 টাকা, ভারতীয় রুপি 1.33 টাকা, চীনা ইউয়ান 17.85 টাকা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 3 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 1 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 2টা 30 মিনিটে, ভাটা সকাল 8টা 34 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2টা 56 মিনিটে এবং ভাটা শুরু হবে রাত 9টা 24 মিনিটে।